Hello, my dear learners. Assalamu alaikum. How are you all? I think all of you are fine. In this tutorial, I am going to discuss multiple choice question based on the HSC English first paper textbook, Unit 2, Lesson 3. Okay, let's start. শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করব সেইগুলো যেই প্যাসেজটির উপর ভিত্তি করে করা হয়েছে সেটা শুরু হয়েছে ঠিক এখান থেকে সাম অফ ইউ হু লিভ আউটসাইড সোনারগাঁ, এখান থেকে শুরু করে শেষ হয়েছে আমাদের ঠিক এই পর্যন্ত দ্য প্লেস ইজ কনসিডার্ড আ হেরিটেজ সাইট এই পর্যন্ত। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। Question number 1, pattern A. Question number A. Zainul Abidin dashed the folk arts and crafts museum in 1970. আমরা একটু প্যাসেজ থেকে দেখে আসি আসলে ওখানে কি বলা হয়েছে। ঠিক এইখানেই দ্বিতীয় লাইনে বলা হয়েছে folk arts and crafts museum set up by the famous artist Zainul Abidin in 1970. তার মানে জয়নুল আবেদিন কর্তৃক এটা সেট আপ করা হয়েছে 1970 সালে। ঠিক আছে, আমরা সালটা পেয়ে গেছি। আবার কোশ্চেনে ফেরত যাই, দেখি এখানে কি বলা হয়েছে। এখানে সাল দেয়াই আছে, তবে 1970 সাল এটা পাস্ট টেন্সে এবং প্যাসেজে বলা আছে সেট আপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে ওখানে ব্যবহার করা আছে। দেখো এখানে কোশ্চেনে বলা আছে জয়নুল আবেদিন সাবজেক্ট, তারপরে আমাদের অবশ্যই ভার্ব হবে। এখন আমরা এখানে কি দেব? এস্টাবলিশ না, এই ভার্বটা দেওয়া যাবে না, কেননা 1970 সাল এটা পাস্ট টেন্স কে নির্দেশ করছে, সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং আমাদের এস্টাবলিশড ইডি হওয়ার কথা ছিল, এটা বাদ। দ্বিতীয়টা কি আছে? এস্টাবলিশড, এটা পুরোপুরি ঠিক আছে। হ্যাজ এস্টাবলিশড হবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, তাহলে 1970 সাল বলা যাবে না। হ্যাজ সেট আপ, অনেকে সেট আপ দেখে এটাকে প্যাসেজ থেকে উত্তর করার চেষ্টা করবে এবং সেটাকে রাইট দেবে, আসলে তা না, কারণ হ্যাজ সেট আপ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, কিন্তু প্যাসেজে সেটা দেওয়া আছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে, ওইটা কিন্তু কোনো সেন্টেন্স হিসেবে দেওয়া হয় নাই। আর এখানে সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জয়নুল আবেদিন সাবজেক্ট, তারপর আমার পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব হবে, অর্থাৎ এস্টাবলিশড অথবা সেট আপ, এরকম কোনো ভার্ব হওয়ার কথা ছিল। তাহলে সেট আপের অল্টারনেটিভ হিসেবে এখানে এস্টাবলিশড শব্দটাকে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। নাম্বার বি, মেনি এনশিয়েন্ট বিল্ডিংস অফ সোনারগাঁ স্পিক অফ ড্যাশ। সোনারগাঁর অনেক প্রাচীন ভবন ড্যাশের কথা বলে। কিসের কথা বলে? a disgraceful past, না a glorious future, না a reputable present, না an august past। আচ্ছা, কিসের কথা বলে? আমরা একটু প্যাসেজটা দেখে আসি। এইখানে বলা হয়েছে a number of old buildings which speak of a glorious past, অর্থাৎ সোনারগাঁর যে অনেক প্রাচীন ভবন রয়েছে সেইগুলো গ্লোরিয়াস পাস্টের কথা নির্দেশ করে। গ্লোরিয়াস পাস্ট মানে কি? অনেক গৌরবময় অতীত। ঠিক আছে, আমরা তাহলে আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি, দেখি এখানে কি বলেছে। আর ডিসগ্রেসফুল পাস্ট, না, এটা গ্লোরিয়াস এর উল্টোটা হয়ে গেল, অর্থাৎ অ্যান্টোনিম হয়ে গেছে, এটা বাদ পড়ে যাবে। তারপর কি? গ্লোরিয়াস ফিউচার, গ্লোরিয়াস ঠিকই ছিল কিন্তু পাস্টের কথা বলা হয়েছে, ফিউচার না, তার মানে এটা ভুল হয়ে গেল, এটা বাদ। আর রিপুটেবল প্রেজেন্ট, এটা আবার বর্তমান কালকে বোঝাচ্ছে। রিপুটেবল গ্লোরিয়াস একই অর্থ বোঝাচ্ছে, কিন্তু প্রেজেন্ট বলা হয়েছে, এটা পাস্ট হবে, তাহলে এটাও বাদ। তারপর কি বলেছে? অ্যান অগাস্ট পাস্ট, অগাস্ট আর গ্লোরিয়াস একই অর্থ, অর্থাৎ মহিমান্বিত অথবা গৌরবময় অথবা ম্যাজেস্টিক এই অর্থে, তার মানে হচ্ছে ঠিকই আছে, অ্যান অগাস্ট পাস্ট মানে হচ্ছে আ গ্লোরিয়াস পাস্ট। তাহলে 4 নম্বরের উত্তরটি হচ্ছে সঠিক। নাম্বার সি, Sonargaon, an upazila in the district of Narayanganj, enchants hundreds of visitors every day because of dash. সোনারগাঁ যেটা হচ্ছে নারায়ণগঞ্জের একটি উপজেলা, সেটা আকৃষ্ট করে, এনসেন্টস হচ্ছে কি? আকৃষ্ট করা। এনসেন্টস হান্ড্রেডস অফ ভিজিটর্স, শত শত ভিজিটরকে বা দর্শককে প্রতিদিন আকৃষ্ট করে, এটার ড্যাশের কারণে। কিসের কারণে? আমরা একটু প্যাসেজ থেকে আসলে দেখে আসি সেখানে কি বলেছে। এইখানে বলা হয়েছে ইট অ্যাট্রাক্টস, অ্যাট্রাক্টস আর ইনসেন্টস একই অর্থ, মানে আকৃষ্ট করে। It attracts hundreds of visitors every day because of its antiquity and historical importance. Antiquity হচ্ছে প্রাচীন কোনো জিনিস, প্রাচীনত্ব, and historical importance এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য মানুষ এটা ভিজিট করে। আমরা আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি, দেখি এখানে কি বলেছে। Because of its historical and societal importance. হিস্ট্রিক্যাল ঠিকই ছিল, সোসাইটাল ইম্পর্টেন্স এর কথা বলা হয় নাই, তাহলে সোসাইটাল এই কথাটা বলাতে ভুল হয়ে গেছে, এটা হবে না। তাহলে 1 নম্বরের উত্তরটি বাদ। তারপর কি আছে? ইটস মডার্ন অ্যামিনিটিস, অ্যামিনিটিস হচ্ছে সুযোগ সুবিধা,
এটার আধুনিক সুযোগ সুবিধার জন্য, না এটা তো বলেই নাই প্যাসেজে, এটা বাদ। 3 নম্বরে আছে ইটস অবসলিটনেস এন্ড হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স। অবসলিটনেস আর অ্যান্টিকুইটি একই অর্থ, অর্থাৎ প্রাচীনত্ব। সুতরাং এটা ঠিকই আছে, আর হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স এই তথ্যটা ঠিক আছে। তার মানে 3 নম্বরের উত্তরটি পুরোপুরি ঠিক। দেখি 4 নম্বরে কি বলেছে, ইটস ইনোভেশন এন্ড হিস্ট্রি। না, ইনোভেশন হচ্ছে নতুন কোনো আবিষ্কারকে বোঝায়, এভাবে সরাসরি বলেনি, তার মানে হচ্ছে 4 নম্বরটিও বাদ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এই 3 নম্বরটি। 3 নম্বরটি হবে সঠিক উত্তর। নাম্বার ডি, হুইচ ইজ নট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড শব্দটির সিনোনিম নয় কোনটি? তার মানে নিচের এই 4টি অপশন থেকে 3টি অপশনই থাকবে স্প্লেন্ডিডের সিনোনিম, আর একটা থাকবে সিনোনিম নয়, সেটাই হবে সঠিক উত্তর। প্রথমে বুঝে নেই যে আসলে স্প্লেন্ডিড মানে কি। স্প্লেন্ডিড মানে হচ্ছে ওয়ান্ডারফুল, ম্যাজেস্টিক অথবা এক্সেলেন্ট বা বিউটিফুল, এরকম অর্থ বোঝায়, চমৎকার। এমনকি কখনো কখনো রাজকীয় বা এরকম অর্থ বোঝাতে পারে। তাহলে স্প্লেন্ডিড এটার সিনোনিম হয়ে গেল রয়্যাল। রয়্যাল হচ্ছে রাজকীয়, ম্যাজেস্টিক না, তাহলে এটা তো সিনোনিম হয়ে গেল। সিনোনিম নয় কোনটি সেটা চেয়েছে, তাহলে এটা বাদ। ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট আর হলো এই স্প্লেন্ডিড একই অর্থ, অর্থাৎ জমকালো, জাকালো অথবা রয়্যাল, ম্যাজেস্টিক এই অর্থ। তাহলে এটাও বাদ পড়ে গেল। পম্পাস, পম্পাস মানে জাকালো, এটাও কিন্তু স্প্লেন্ডিডের সিনোনিম। তাহলে এই প্রথম 3টা হচ্ছে স্প্লেন্ডিডের সিনোনিম হয়ে গেল। সিনোনিম নয় কোনটি সেটা চেয়েছে, তার মানে এটাও বাদ পড়ে গেল। এবার লাস্টেরটা রয়েছে 4 নম্বরে, ইনএলিগেন্ট। এলিগেন্ট মানে হচ্ছে মার্জিত বা ভদ্র অথবা রুচিসম্মত, আর এটার উল্টাটা আছে ইনএলিগেন্ট, মানে অমার্জিত, অভদ্র, এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে সেটা স্প্লেন্ডিডের অ্যান্টোনিম হয়ে গেল, এটা সিনোনিম নয়। তাহলে স্প্লেন্ডিডের সিনোনিম নয় কোনটি? এই 4 নম্বরের অপশনটি, এটি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ই, 3 আর্টিফিশিয়াল ক্যানেলস ওয়ার ডাগ আপ এট পানামনগর ফর ড্যাশ। 3টা আর্টিফিশিয়াল নদী খনন করা হয়েছিল পানামনগরে ড্যাশের জন্য। কিসের জন্য? আমরা একটু প্যাসেজ থেকে দেখে আসি, এখানে হয়তো তথ্যটি আছে, এই যে এখানে আছে, there are also 3 artificial canals that were dug up for easy communication and protection of the city। দুটো তথ্য, একটা হচ্ছে ইজি কমিউনিকেশনের জন্য, আর আরেকটা হচ্ছে এই শহরকে প্রোটেকশনের জন্য, অর্থাৎ শহরের নিরাপত্তার জন্য। তাহলে সহজ কমিউনিকেশন এবং শহরের নিরাপত্তা, এই দুটোর জন্য আসলে ওই 3টি আর্টিফিশিয়াল নদী খনন করা হয়েছিল। দেখি আমরা এবার কোশ্চেনে ফেরত গিয়ে দেখি সেখানে কি বলেছে। নাম্বার 1 এ রয়েছে সেফটি অ্যান্ড ইজি মুভমেন্ট অফ দ্য রয়্যাল গার্ডস। না, রয়্যাল গার্ডসদের জন্য বলা হয় নাই। সেফটি এবং ইজি মুভমেন্ট এগুলো ঠিকই ছিল, বা ইজি কমিউনিকেশন, কিন্তু রয়্যাল গার্ডদের জন্য শুধু না। তাহলে এই কথাটা রয়্যাল গার্ড বলাতে ঝামেলা হয়ে গেল, এটা বাদ। 2 নম্বরে কি বলেছে, সেফটি অফ দ্য সিটি ডুয়েলার্স। সিটি ডুয়েলার্স যারা রয়েছে অর্থাৎ শহরের অধিবাসী, তাদের নিরাপত্তার জন্য, কিন্তু ওখানে বলেছে শহরের নিরাপত্তার জন্য। তবে শহরের নিরাপত্তা আর শহরের বসবাসকারী লোকজনের নিরাপত্তা প্রায় পাশাপাশি, এটি একটি তথ্য আছে, এটাও আংশিক রাইট, কোনো সমস্যা নেই। দেখা যাক, আমরা সামনে এগিয়ে যাই। 3 নম্বরে কি বলা আছে, ইজি কমিউনিকেশন অ্যান্ড ওয়াটার প্রিজার্ভেশন। ইজি কমিউনিকেশন কিন্তু ঠিকই আছে, এটা প্যাসেজে বলা আছে, কিন্তু ওয়াটার প্রিজার্ভেশনের কথা বলা নেই। সহজ যোগাযোগ এবং পানি সংরক্ষণের জন্য, পানি সংরক্ষণের কথা বলেনি। সুতরাং এই 3 নম্বর তথ্যটি বাদ পড়ে গেল। 4 নম্বরে কি বলা আছে, ইজি লাইয়েশন অ্যান্ড সেফটি অফ দ্য সিটি। লাইয়েশন হচ্ছে কানেকশন, লিংক বা কমিউনিকেশন। তাহলে সহজ যোগাযোগ বা কমিউনিকেশন এবং শহরের নিরাপত্তা, তার মানে এই 4 নম্বরটি হচ্ছে একেবারে সরাসরি প্যাসেজের সাথে তথ্যগতভাবে মিলে যায়। সুতরাং এই 4 নম্বরটি হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু উপরে উঠে নিয়ে দেখি, এখানে কিছু আরো এক্সট্রা কোশ্চেন রয়েছে। নম্বর এ, হোয়াট ডাজ নট ম্যাচ ফর দ্য ওয়ার্ড টাউনশিপ। টাউনশিপ শব্দটির সাথে ম্যাচ করে না নিচের কোনটি? তাহলে কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে নিচের 4টি অপশনের মধ্যে 3টি অপশন থাকবে যেটা টাউনশিপের সাথে অর্থগতভাবে ম্যাচ করে যায়, মানে মিলে যায়। একটি অপশন থাকবে যেটাতে টাউনশিপের অর্থ বোঝাবে না। ঠিক আছে, তাহলে আমরা এবার বুঝে নেই যে টাউনশিপ মানেটা কি। টাউনশিপ হচ্ছে জনপদ অথবা নগর অথবা শহর, এগুলোকে বোঝায়। আমরা তাহলে দেখি বার্গ। বার্গ মানে কিন্তু নগর, শহর, এলাকা, কোন স্থান, এগুলোকে বোঝায়।
তার মানে এটা কম বেশি টাউনশিপের সাথে মিলে যায়, অর্থাৎ এটা সিনোনিম। সুতরাং এটা সিনোনিম হয়ে গেল, এটা মিলে যায় বলে এটা সঠিক উত্তর হবে না, কারণ মিলে না কোনটি সেটা চেয়েছে। লোকালিটি, লোকালিটি হচ্ছে কোনো নির্দিষ্ট একটা এলাকা, স্থান অথবা নগর অথবা জনপদ এগুলোকে বোঝায়, যেটা টাউনশিপের সাথে মিলে যায়। এটাও সিনোনিম, এটা মিলে গেল, তাহলে এটাও হবে না। কাউন্টি, কাউন্টি হচ্ছে নগর অথবা জনপদ অথবা কোনো প্রদেশ। তাহলে প্রদেশ আর টাউনশিপ, নগর জনপদ একই অর্থ, মানে পাশাপাশি অর্থ, এটাও টাউনশিপের সাথে মিলে যায়, এটাও বাদ পড়ে গেল। 4 নম্বরে বলা আছে মনুমেন্ট। মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। না, স্মৃতিস্তম্ভের সাথে টাউনশিপের কোনো মিল নেই। তাহলে দেখা যাচ্ছে টাউনশিপ এই শব্দটির সাথে ম্যাচ করে হচ্ছে বার্গ, লোকালিটি, কাউন্টি, এই তিনটা, কিন্তু এটার সাথে ম্যাচ করে না মনুমেন্ট, এটা ম্যাচ করে না, আর এটাই চেয়েছে প্রশ্ন অনুসারে। সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর 4 নম্বর একটি। নম্বর জি, হোয়াট কুড নট বি দ্য মিনিং ফর আ গ্লোরিয়াস পাস্ট। ঐতিহ্যময় অতীত বলতে নিচের কোনটিকে বোঝানো যায় না। তার মানে প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি নিচের 4টি অপশনের 3টি অপশনই এই গ্লোরিয়াস পাস্টের মিনিং বুঝাবে, একটা দ্বারা কিন্তু মিনিং বুঝাবে না, অর্থাৎ এই গ্লোরিয়াস পাস্টকে বোঝানো যাবে না, সেটি হবে সঠিক উত্তর। তাহলে আমরা দেখি 1 নম্বর অপশন কি আছে, ইমপ্রেসিভ ইভেন্টস অফ দ্য পাস্ট। গ্লোরিয়াস পাস্ট বলতে মনোমুগ্ধকর অতীতের ঘটনাকে বোঝায়। হ্যাঁ, ঠিকই আছে, তার মানে এটা কিন্তু বোঝানো যায়। তাহলে 1 নম্বর এটি বাদ পড়ে গেল। ডিগনিফাইড ইনসিডেন্টস অফ বাইগন ডেইজ। বাইগন হচ্ছে অতীতকে বোঝায়, তাহলে অতীতের দিনগুলির মহিমান্বিত অথবা গৌরবময় ঘটনাগুলোকে বোঝায়। ঠিকই আছে, অতীতের গৌরবময় ঘটনাগুলোকে গ্লোরিয়াস পাস্ট দ্বারা বোঝায়। তাহলে এটাও কিন্তু গ্লোরিয়াস পাস্ট দ্বারা বোঝানো গেল, তার মানে এটা মিনিং হয়ে গেল, এটা চাইনি, তাহলে এটাও বাদ। 3 নম্বর কি বলছে, ম্যাগনিফিসেন্ট ইভেন্টস অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের মহিমান্বিত অথবা জমকালো ঘটনাগুলো, এটাও গ্লোরিয়াস পাস্ট দ্বারা বোঝানো যায়, তার মানে এটাও এটার মিনিং হয়েছে, সুতরাং এটাও বাদ পড়ে গেল। 4 নম্বর কি বলা আছে, ডিসরিপিটেবল ইভেন্টস অফ দ্য পাস্ট। রিপিটেবল হইলে কিন্তু একেবারে এটার মিনিং হয়ে যেত, কিন্তু এটার উল্টাটা বোঝাচ্ছে। ডিসরিপিটেবল ইভেন্টস অফ দ্য পাস্ট মানে হলো অতীতের অঐতিহ্যবাহী ঘটনাগুলো, তার মানে গ্লোরিয়াস পাস্ট দ্বারা এই 4 নম্বর ঘটনাটিকে বোঝানো যায় না, সুতরাং এই 4 নম্বরটি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 8, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ সোনারগাঁ ফ্রম ঢাকা। ঢাকা থেকে সোনারগাঁর ডিস্টেন্স কত? আমরা প্যাসেজ থেকে দেখে আসি সেখানে কি বলেছে। এইখানে বলা আছে ঘটনাটি, সোনারগাঁ লাইস অ্যাবাউট 24 কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে সোনারগাঁ 24 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, আমরা আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি, দেখি এখানে কি বলেছে। অ্যাবাউট 27 কিলোমিটারস অ্যাওয়ে, না 27 কিলোমিটারস তো বলেই নাই, বলছে 24 কিলোমিটারস, তাহলে এটা বাদ পড়ে গেল। নাম্বার 2 তে কি বলা আছে, অ্যাবাউট 14 কিলোমিটারস, না এটাও বাদ, 24 হবে, 14 না, এটাও বাদ। 3 নম্বর কি বলা আছে, লেস দেন 20 মাইলস, 20 মাইলের নিচে, ওখানে ছিল কিলোমিটারে প্যাসেজে, আর এখানে আছে মাইলসে। আমরা জানি কিলোমিটার আর মাইলের ডিফারেন্সটা কত, আসলে 1 কিলোমিটারে 0.62 মাইল হয়, তার মানে প্যাসেজে যেটা বলছে যে 24 কিলোমিটারস, ওইটিকে যদি আমরা মাইলে ট্রান্সফার করি তাহলে হয়তো 14.88 মাইল এরকম বা এর কাছাকাছি হয়, তার মানে 15 মাইল প্রায়, তার মানে 24 কিলোমিটার আর প্রায় 15 মাইল একই জিনিস, কিন্তু একটা হলো মাইলে আছে আর একটা কিলোমিটার আছে। এখন এখানে কি বলছে, লেস দেন 20 মাইলস, 20 মাইলের নিচে ডিস্টেন্সটা, 20 মাইলের নিচে মানে তো 14 মাইল, 15 মাইল, 18 মাইল, 13 মাইল, 12 মাইল সবই আছে, অর্থাৎ সঠিক উত্তরটা এখানে আছে, তার মানে 3 নাম্বারটি সঠিক উত্তর। এবার 4 নাম্বার কি বলেছে, অ্যাবাউট 24 মাইলস, না এটা ঠিকই ছিল, 24 কিলোমিটার হলেই হতো, কারণ প্যাসেজ আছে কিলোমিটার দিয়ে, আর এখানে 24 কে মাইল হিসেবে দেখাচ্ছে, তার মানে এটা ভুল আছে, মাইল হইলে তো সেটা 14.88 হবে, তার মানে 15 মাইল প্রায়, তার মানে 15 মাইল হুবহু এখানে বলা নেই, তার মানে আমরা কি বলতে পারি, আমরা 20 মাইলের নিচে বলতে পারি, 20 মাইলের নিচে মানে তো সেই সঠিক উত্তরটা এর মধ্যে আছে, তার মানে এই 3 নম্বরটি হবে সঠিক উত্তর। নাম্বার আই, সোনারগাঁ ক্যান বি রিচড বাই ড্যাশ ট্রান্সপোর্ট। দেখি কোন ট্রান্সপোর্টে সোনারগাঁ যাওয়া যায়, আমরা একটু প্যাসেজ থেকে দেখে আসি। এখানেই বলেছে যে ক্যান বি রিচড বাই বাস অর ট্যাক্সি অ্যান্ড আদার ফর্মস অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। বাসে যাওয়া যায়, ট্যাক্সিতে যাওয়া যায়, এমনকি প্রাইভেট ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে গাড়ি, প্রাইভেট কার, সেগুলোতেও যাওয়া যায়। আমরা আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি,
দেখে এখানে কি বলেছে, সোনারগাঁ ক্যান বি রিচড বাই ড্যাশ ট্রান্সপোর্ট, বাই লঞ্চ ট্রান্সপোর্ট। না, লঞ্চের কথা ওখানে বলে নাই, বাস ট্যাক্সির কথা বলছে, প্রাইভেট কারের কথা বলেছে। কস্টলি ট্রান্সপোর্ট না, সেটা কথা বলেনি, এটা বাদ। এক্সপেন্সিভ ট্রান্সপোর্ট, এটাও খুব ব্যয়বহুল ট্রান্সপোর্টকে বোঝাচ্ছে না, এটাও বাদ। পার্সোনাল ট্রান্সপোর্ট, হ্যাঁ পার্সোনাল ট্রান্সপোর্টের কথা বলা হয়েছে। প্রাইভেট ট্রান্সপোর্ট, প্রাইভেট আর পার্সোনাল একই অর্থ, সুতরাং এই পার্সোনাল ট্রান্সপোর্ট এটা হবে সঠিক উত্তর। আমরা যে নাম্বারে চলে যাই, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য ক্লোজেস্ট অ্যান্টোনিম অফ অ্যান্টিকুইটি। অ্যান্টিকুইটি যে শব্দটি রয়েছে সেটার অ্যান্টোনিম কোনটি? আমরা প্রথমে জেনে নেই যে অ্যান্টিকুইটি মানে কি। অ্যান্টিক শব্দটি থেকে এসেছে অ্যান্টিকুইটি। অ্যান্টিক হচ্ছে প্রাচীন, আর অ্যান্টিকুইটি প্রাচীনত্ব, অর্থাৎ প্রাচীন কোনো জিনিসকে বোঝায়। এখন এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম মানে তো বিপরীতার্থক শব্দ, তার মানে প্রাচীনের উল্টোটা হচ্ছে নতুন বা আধুনিক, এরকম কিছু। তাহলে আধুনিক কিছু এরকম মিনিং যে শব্দটা তারা বুঝাবে সেটাই হবে এটার সঠিক উত্তর। তাহলে আমরা দেখি, অবসোলিটনেস না, অবসোলিটনেস আর অ্যান্টিকুইটি একই অর্থ, এটা সিনোনিম হয়ে গেল, অর্থাৎ প্রাচীন কোনো কিছুকে বোঝায়। অবসোলিট অ্যাডজেক্টিভ, অবসোলিটনেস হচ্ছে নাউন, এখানে অ্যান্টিকুইটি নাউন আছে, ঠিক আছে, এটা সিনোনিম হয়ে গেছে, এটা হবে না কারণ অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম নয়। নাম্বার 2, প্রিমিটিভনেস। প্রিমিটিভ অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে প্রাচীন, আর প্রিমিটিভনেস প্রাচীন কিছু বা আদি কিছু। হ্যাঁ, তার মানে প্রিমিটিভনেস এটাও অ্যান্টিকুইটির সিনোনিম হয়ে গেছে, এটা হবে না। এরপর কি আছে, নভেলটি। নভেলটি হচ্ছে নতুন বা আনকরা, নভেল থেকে এসেছে নভেলটি, নভেল মানে নতুন, আর নভেলটি নতুনত্ব, তার মানে অ্যান্টিকুইটির এটা অ্যান্টোনিম আছে, এটি হলো সঠিক উত্তর। 4 নম্বরে কি বলেছে, অ্যানশিয়েন্টনেস। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, এটা অ্যাডজেক্টিভ, আর অ্যানশিয়েন্টনেস হচ্ছে নাউন, প্রাচীনত্ব অথবা প্রাচীন কোনো কিছু। তার মানে এই 4 নম্বরটি হচ্ছে অ্যান্টিকুইটির সিনোনিম। তাহলে দেখা যাচ্ছে অ্যান্টিকুইটির সিনোনিম আছে হলো 1 নম্বরেটি অর্থাৎ অবসলিটনেস, এই 2 নম্বরেটি প্রিমিটিভনেস, এবং এই 4 নম্বরেটি অ্যানশিয়েন্টনেস। এই তিনটা হচ্ছে অ্যান্টিকুইটির সিনোনিম, আর অ্যান্টিকুইটির অ্যান্টোনিম হচ্ছে নভেলটি। তাহলে এই নভেলটি, এই উত্তরটাই চেয়েছে কারণ অ্যান্টোনিম চেয়েছে, এটাই সঠিক উত্তর। নাম্বার কে, হোয়েন ওয়াজ সোনারগাঁ ওয়ান্স দ্য ক্যাপিটাল অব দ্য ইন্ডিপেন্ডেন্ট সালতানাত অব বেঙ্গল। বাংলার স্বাধীন সুলতানদের ক্যাপিটাল ছিল একসময় সোনারগাঁ, সেটা কখন সেটা বলা হয়েছে, আমরা একটু প্যাসেজ থেকে দেখে আসি। সালতানাত ডাইনেস্টির রাজধানী কখন ছিল সেটা এইখানে বলা হয়েছে, সোনারগাঁ ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সালতানাত অব বেঙ্গল ইন দ্য আর্লি 14th সেঞ্চুরি। অর্থাৎ 14th সেঞ্চুরির শুরুর দিক দিয়ে বাংলার স্বাধীন সুলতানদের এই ক্যাপিটাল ছিল সোনারগাঁ। তাহলে 14th সেঞ্চুরি মানে আবার কি বোঝায়? 1301 থেকে 1400 সাল পর্যন্ত হচ্ছে মূলত এই 14th সেঞ্চুরি। 1401 থেকে আবার 15th সেঞ্চুরিতে চলে যাবে। তাহলে আমরা তথ্যটি পেয়ে গেলাম, দেখে আমরা আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি। এখানে কি বলেছে দেখি, বাংলার স্বাধীন সুলতানদের রাজধানী ছিল সোনারগাঁ কত বছর আগে বা কখন ছিল। এখন দেখে 1 নম্বর অপশনে কি বলেছে, অ্যাবাউট 700 ইয়ার্স অ্যাগো, প্রায় 700 বছর আগে। দেখে আমরা একটু হিসাব করি, এখন হলো 2023, মানে 2000 সাল এদিক দিয়ে আছে, আর ওদিকে হচ্ছে 1300 সাল, তাহলে 1300 থেকে 2000 ডিফারেন্স হচ্ছে 700 বছর। অ্যাবাউট মানে প্রায়, প্রায় 700 বছর আগে এটা ছিল ক্যাপিটাল, ঠিকই আছে, এটাই হলো সঠিক উত্তর। তারপর দেখি 2 নম্বরে কি বলছে, ইন দ্য আর্লি 16th সেঞ্চুরি। না, এখানে তো প্যাসেজে বলা আছে 14th সেঞ্চুরি শুরুর দিক দিয়া, তাহলে 16th এটা বাদ পড়ে গেল। তারপর কি বলেছে 3 নম্বরে, অ্যাবাউট 1400 ইয়ার্স অ্যাগো, 1400 বছর প্রায় আগের কাহিনী, না এটা তো অবশ্যই না, এটা বাদ। তারপর কি বলেছে, ইন দ্য লেট 14th সেঞ্চুরি, আর্লি 14th সেঞ্চুরি হলে হতো, লেট 14th সেঞ্চুরি হবে না, লেট 14th সেঞ্চুরি বলাতে এটা ভুল হয়ে গেছে। তাহলে 1 নম্বরে যে অপশনটি আছে এটাই সঠিক উত্তর, অর্থাৎ এখন থেকে প্রায় 700 বছর আগে বাংলার স্বাধীন সুলতানদের রাজধানী ছিল হচ্ছে এই সোনারগাঁ। আমরা একটু উপরে উঠিয়ে নেই, দেখি এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে। নাম্বার এল, হাউ মেনি ইয়ার্স বিফোর দ্য মুঘলস কনকোয়েস্ট অফ সোনারগাঁ ডিড ইবনে বতুতা ভিজিট ইট। মানেটা কি আমরা বুঝে নেই। মুঘল সম্রাটরা যখন সোনারগাঁ জয় করলেন তার কত বছর পূর্বে ইবনে বতুতা এটাকে মানে সোনারগাঁকে ভিজিট করেছিলেন। আমরা একটু প্যাসেজ থেকে দেখে আসি এখানে কি বলেছে, এখানে হয়তো তথ্যগুলো আছে। এইখানে বলা আছে ইবনে বতুতার কাহিনী,
ইবনে বতুতা ভিজিটেড ইট বলতে সোনারগাঁকে বোঝাচ্ছে ইন 1346। কত সাল তাহলে? 1346 সালে ইবনে বতুতা সোনারগাঁ ভিজিট করেছিলেন। ভালো কথা, আমরা এখানে একটা তথ্য পেলাম। আর আরেকটা তথ্য এখানে আছে, দ্য মুঘল কনকার্ড সোনারগাঁ ইন 1611। 1611 সালে মুঘলরা সোনারগাঁ বিজয় করলেন। 1611 থেকে 1346 মাইনাস করলে যত বছর হবে তত বছর আগে ইবনে বতুতা ভিজিট করেছিলেন। ঠিক আছে, এটা কত বছর হয় আমরা একটু বিয়োগ করে দেখি। 265 বছর। তাহলে মুঘলদের সোনারগাঁ বিজয় করার 265 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁ ভিজিট করেছিলেন। এই তথ্যটি আমরা পেলাম। আমরা আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি, দেখি এখানে সেই তথ্যটি কোথায় আছে। এইখানে বলা আছে 265 বছর। আমরা তাহলে উত্তরগুলো মিলিয়ে নেই। এখানে বলা আছে 1 নম্বরে 1611 সাল, না এটা তো বলেনি, বাদ এটা। তারপর কি বলছে 1346, না এটাও বাদ। 1346 হলো সেই সাল যে সালে ইবনে বতুতা সোনারগাঁ ভিজিট করেছিলেন, সেটা কিন্তু এখানে চাইনি। প্রথম যেটা রয়েছে অপশনটি, এটা হলো মুঘলরা এই সালে বিজয় করলেন সোনারগাঁকে, এটাও কিন্তু চাইনি। তারপরে কি 265 বছর পূর্বে, হ্যাঁ এটা সঠিক উত্তর। 1400 সাল এটা তো হবে না, কারণ এখানে প্রশ্নে বলা হয়েছে মুঘলরা সোনারগাঁ যখন বিজয় করলেন তার কত বছর পূর্বে ইবনে বতুতা সেই সোনারগাঁ ভিজিট করেছিলেন। তাহলে কত বছর পূর্বে? 265 বছর পূর্বে। এটা হলো সঠিক উত্তর। নাম্বার এম, টুডে পিপল ক্যান সি এনশিয়েন্ট বিল্ডিংস লাইনিং বোথ সাইডস অফ এ ড্যাশ রোড। আমরা একটি প্যাসেজ থেকে দেখে আসি তথ্যটি কিভাবে আছে। এইখানে বলা আছে তথ্যটি, if you visit Panamnagar today, you will see old buildings lining both sides of a 600-meter road. অর্থাৎ 600 মিটার রোডের দুই পাশে বিল্ডিং দেখবে। তাহলে এখানে রোডের সাইজ কতটুকু? 600 মিটার রোড, এই কথা বলা হয়েছে। আমরা তাহলে আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি, দেখি সেখানে কি বলেছে। তাহলে বোথ সাইডস অফ এ ড্যাশ রোড, এখানে হবে 600 মিটার রোড। দেখি উত্তরটা কোথায় আছে। 600 কিলোমিটার, না কিলোমিটার তো হবেই না, বাদ। এটা বাদ পড়ে গেল। 1400 ফ্যামিলিজ, না এটাও বাদ পড়ে গেল, এটা বলেনি। তারপর কি বলা আছে? 600 মাইল, না 600 বলা আছে কিন্তু মাইল না, মিটার হবে, এটাও বাদ। আর এখানে বলা আছে কি 0.6 কিলোমিটার, এইটাই হবে সঠিক উত্তর। অনেকে কিন্তু ভুলে 600 দেখে এই 3 নম্বরের অপশনটি অথবা 1 নম্বরের অপশনটি সিলেক্ট করবে। এখন আমরা যে 600 মিটার আছে সেটিকে যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে 0.6 কিলোমিটার হয়। এইটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ এই 4 নম্বরের অপশনটি সঠিক উত্তর। নাম্বার এন, দ্য ব্রিটিশ টার্নড পানামা নগর ইন্টু আ সেন্টার অফ ড্যাশ মুসলিম। ব্রিটিশরা এই পানাম নগরকে ড্যাশ মুসলিমের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। তাহলে আমরা দেখে আসি প্যাসেজ থেকে আসলে সেখানে কি বলেছে। এখানে বলা আছে তথ্যটি, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেড ইট আ সেন্টার অফ মুসলিম ট্রেড। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে মানে এই পানাম নগরকে বোঝাচ্ছে। পানাম নগরকে মুসলিম বাণিজ্যের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তাহলে মুসলিম ট্রেড এই কথাটা বলা হয়েছে। আমরা আবার কোশ্চেনে ফেরত যাই, দেখি কোশ্চেনে আবার কিভাবে আছে। তাহলে পানাম নগরকে তৈরি করেছেন একটি সেন্টার হিসেবে। কিসের সেন্টার? মুসলিম ট্রেডের সেন্টার। এখানে মুসলিম পরে হওয়ার কথা ছিল ট্রেড, মুসলিম ট্রেড সেন্টার হিসেবে। কিন্তু এখানে যেভাবে বলা আছে এ সেন্টার অফ ড্যাশ ট্রেড, এখানে কিন্তু ট্রেড মুসলিম এভাবে বলা যাবে না। তখন হয় বলতে হবে মুসলিম ট্রেড, নয়তো বলতে হবে অপের পরে ট্রেডিং মুসলিম। দেখি এখানে কি আছে, ট্রেড। অর্থাৎ প্রথমেই যে তথ্যটি দেওয়া আছে সেটা প্যাসেজে দেওয়া আছে কিন্তু এইভাবে দেওয়া নাই। মুসলিম পরে গ্যাপ থাকার কথা ছিল, পরে গ্যাপ হলে পরে ট্রেড শব্দটি সঠিকভাবে ব্যবহার করা যেত। তাহলে মুসলিম ট্রেড তখন সেটা সঠিক হইতো। কিন্তু এখানে এই সেন্টার অফের পরে যেভাবে আছে তাহলে সেই ক্ষেত্রে ট্রেড মুসলিম এটার কোনো মিনিং হয় না। সেই ক্ষেত্রে হওয়া উচিত ছিল ট্রেডিং অফের পরে ট্রেডিং মুসলিম, এরকম হইলে হতো। তাহলে 1 নম্বর একটি বাদ পড়ে গেল। মেকিং মুসলিম, মুসলিম তৈরি করা, এটা আংশিক রাইট আছে। দেখে এর চাইতে ভালো উত্তর আছে কিনা, কারণ অপের পরে ভার্বের সাথে আইএনজি আছে, এটা সঠিক আছে গ্রামাটিক্যালি। দেখি তারপরে ভালো উত্তর আছে কিনা। 3 নম্বরটি কমার্স মুসলিম, না এই কথাও প্যাসেজে বলে নেই, মেললো না। অপের পরে কি আছে? ট্রেডিং মুসলিম, হ্যাঁ এটা সঠিক উত্তর আছে। অফ ট্রেডিং মুসলিম তার মানে অফ মুসলিম ট্রেড আর অফ ট্রেডিং মুসলিম দুইটা একই অর্থ বোঝায়। সুতরাং 4 নম্বরের অপশনটি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ও, হাউ ফার অ্যাওয়ে ডাজ সোনারগাঁ লাই ফ্রম ঢাকা। সোনারগাঁ ঢাকা থেকে কত দূরে অবস্থিত?
আমরা তো এর আগে প্যাসেজ থেকে দেখে এসেছি যে 24 কিলোমিটার দূরে অবস্থিত। এটার উপরে আরেকটি কোশ্চেন ছিল, উপরে আমরা সেটা করে এসেছি। দেখি আমরা 1 নাম্বার অপশনে কি পেয়েছি, অ্যাবাউট 24 মিটারস, না 24 কিলোমিটারস হলেই হতো। এখানে মিটার আর কিলোমিটার দুইটা ডিফারেন্স অবশ্যই আছে, এখানে কিলোমিটারস হলে হতো, তার মানে এটা বাদ পড়ে গেল। 2 নম্বর কি বলা আছে, অ্যাবাউট 600 মিটারস, না এটা তো অবশ্যই না। 3 নম্বর কি বলা আছে, অ্যাবাউট 24,000 মিটারস, এখানে কিলোমিটারকে মিটার হিসেবে পরিণত করে দেখানো হয়েছে। তার মানে এটা যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে 3টা শূন্য বাদ পড়ে যাবে, তার মানে 24 কিলোমিটারস হয়ে যাবে তখন। অর্থাৎ এই 3 নম্বরের অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখে আসি 4 নম্বর কি বলছে, অ্যাবাউট 1611 মিটারস, না এটা বলেনি, এটা একটা সালের কথা বলা হয়েছে যখন মুঘলরা সোনারগাঁ বিজয় লাভ করলো সেটার কথা, সেই সালটার কথা এখানে বলা হয়েছে, এটা মিটার না কিন্তু, তার মানে এটাও বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই 3 নম্বরের অপশনটি, অ্যাবাউট 24,000 মিটারস, এর মানে কিন্তু 24 কিলোমিটারস, এটি হচ্ছে সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বেশ কিছু মাল্টিপল চয়েসের উপরে ক্রিয়েটিভ কোশ্চেন সহ বেশ কিছু কোশ্চেন আমরা সমাধান করলাম। এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে আগামীতে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।